আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সকলে তোমরা ভালো আছো। আমি ইভা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমার ভিডিওটা কি টপিক হবে সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে, অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে। তোমরা অনেকেই আমার কাছে গত ভিডিওতে জিজ্ঞাসা করছো আপু কিভাবে পড়বো, কি পড়বো, কিভাবে কোশ্চেন সলভ করব। তো আজকে আমি সব কিছুর অ্যান্সার একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা অনেকে অনেক কমেন্ট করছো, কিন্তু দেখা যাচ্ছিল যে আমি সবার কমেন্টের হয়তো রিপ্লাই করতে পারিনি। তো তার জন্য তোমরা কেউ মন খারাপ করো না, এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে আই হোপ তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, সর্বপ্রথম আমাকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে আপু তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো, তোমার সেশন কত? তো আমি পড়ি হচ্ছে প্রাণীবিদ্যা অর্থাৎ জুলজি ডিপার্টমেন্টে, আর আমার সেশন হচ্ছে 21-22। তো আমি আমার সম্পর্কে বলে ফেললাম। এখন তোমাদের করা প্রশ্নগুলোর উত্তর দিব। তোমরা অনেকে বলছো যে আপু আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তো এখন তো আমার মেডিকেলে হয় নাই, তো আমি কি করব, হতাশ হয়ে পড়ছি, বাসা থেকে সাপোর্ট পাচ্ছি না। তো তাদেরকে আমি বলতে চাই, দেখো বাসা থেকে তুমি সাপোর্ট পাও বা না পাও, তোমার নিজের মেন্টালিটিটা অনেক স্ট্রং থাকতে হবে। অ্যাডমিশন টাইমে যদি আমি আমার মাইন্ডটাকে ভালোভাবে স্ট্রং না করতে পারি তাহলে কিন্তু আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তখন চান্স পাওয়া কষ্টকর হয়ে যাবে, মানুষের কথা আমরা শুনতে পারবো না, তখন কি হবে, ডিপ্রেশনে চলে যাব। অনেকে আবার কি করে, সুইসাইড অ্যাটেম্প করে। তো এটা কিন্তু খুবই বোকামি, এটা একদমই করা যাবে না। আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছে, তো এই জীবনটা তুমি শুধুমাত্র এই একটা কারণে নষ্ট করতে পারো না। হ্যাঁ, তো যারা মেডিকেল প্রিপারেশান দিয়েছিল কিন্তু চান্স হয়নি, তাদের ক্ষেত্রে আগে আসি। যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশান দিয়েছিলে কিন্তু চান্স হয়নি, তারা কিন্তু চিন্তা করার কোনো কারণে তাদের মধ্যে একটা বড় সুযোগ আছে, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। তোমাদের মেডিকেল টাইপের কোশ্চেনই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে করে। রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিটে যারা পরীক্ষা দিবা, অর্থাৎ যারা মেডিকেলে হয়নি বলে সি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের এখন আমি বলি যে সি ইউনিটে কী কী কোশ্চেন আসে। হ্যাঁ, এটা আমাদের প্রথমে জানতে হবে। সি ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট আমাকে বাধ্যতামূলক দাগাইতেই হবে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে কত মার্কস থাকে? ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে হচ্ছে 25-25-50, আর আইসিটিতে থাকে 5 মার্ক। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি আইসিটিটা স্কিপ করতে চাও তাহলে কিন্তু হবে না। আইসিটি তুমি পারো বা না পারো, তোমাকে 1 মার্কস কোশ্চেনের অ্যান্সার করতেই হবে, না হলে কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার শিটটা আর কি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আইসিটির জন্য কি পড়বা, যদি জিজ্ঞাসা করতে চাও কেউ, আইসিটিতে তোমার যদি একটু বেসিক নলেজ থাকে আর তুমি যদি ইন্টারে একটু আইসিটিটা ভালোভাবে পড়ে থাকো তাহলে তুমি যে কোনো অ্যান্সার করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আসো ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। ফিজিক্স কেমিস্ট্রি তোমরা মূল বই যেটা পড়ছো, যেমন আমি যদি বলি যে ফিজিক্সের জন্য হচ্ছে ইসহাক স্যারের বই আর কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজারিন আক্তারের বই। তো এই দুইটা বই যদি তোমরা ভালোভাবে ইন্টারমিডিয়েটে পড়ে থাকো, মেডিকেলের জন্য পড়ে থাকো, তাহলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। কারণ এখানে ফিজিক্স থেকে কোশ্চেন আসে, বেসিক থেকে কোশ্চেন আসে, কিন্তু সেটা হচ্ছে থিওরি টাইপের কোশ্চেন আসে। আর মেডিকেলে আমরা যে ছোট ছোট টাইপের ট্রিকি ম্যাথ সলভ করছি সেই ম্যাথগুলো আসে। এখান থেকে কিন্তু কঠিন কিছুই করবে না। তো তুমি যদি জাস্ট দাগানো লাইনগুলো পড়ো, তুমি যদি জাস্ট ছোট ছোট কিছু ম্যাথ সলভ করে একটু থিওরি পার্টটা পড়ো, তাহলে কিন্তু তুমি ফিজিক্স থেকে অ্যান্সার করতে পারতেছো। তাহলে আমার ফিজিক্স গেল। এখন আসো কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রির কথাটা যদি আমি বলি, কেমিস্ট্রিতেও কিন্তু দাগানো লাইনগুলো আমরা পড়তে পারি। আমাদের কিন্তু মেডিকেলে দাগিয়ে দেয় লাইনগুলো, মানে বইয়ের লাইনগুলো। তো সেখান থেকে তুমি যদি দাগানো লাইনগুলো পড়ো প্লাস ছোট ছোট ম্যাথ করো, মানে ফিজিক্সের মতোই একই কথা আমি বলবো। আর তোমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করো, আমি তোমাদেরকে বলতে চাই যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে সবার প্রথমে কি করতে হবে, কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কোশ্চেন আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি? এই প্রশ্নটা তোমরা সকলে করেছো আমাকে, মানে অনেকেই করেছো আর কি। তো কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করবা, তোমরা বিগত 10 বছরের একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা। রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করতে পারো। যেমন আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছে যে আমি কি কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি হচ্ছে জয়কলি কোশ্চেন ব্যাংকটা সলভ করছিলাম, কারণ আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, অত আমি বুঝতে পারিনি যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তো আমি যেটা সামনে পেয়েছিলাম সেটাই কিনে নিয়েছিলাম। তো কি করবা, বিগত 10 বছরের কোশ্চেনটা
সলভ করে করে দেখবা যে কোন টপিক থেকে তোমার বেশি বেশি কোশ্চেন আসছে, প্রতি বছর কোশ্চেন আসছে, কোন কোশ্চেনগুলো প্রতি বছর আসছে, সেগুলোকে মার্ক করবা আর কি। সেগুলো মার্ক করে দেন কি করবা, যে ওই টপিক রিলেটেড আশেপাশে যে যে কোশ্চেন আছে সেগুলাও পড়বা। শুধু যে ওই টপিকটা পড়বা তা না, ওই টপিকের সাথে রিলেটেড কোনো টপিক থাকলে সেটাও পড়বা, কারণ সেটা থেকে কোশ্চেন দিতে পারে। হুবহু কিন্তু রিপিট করবে না, এটা মাথায় রাখতে হবে যে হুবহু আমার রিপিট করবে না। হ্যাঁ, আগে অনেক রিপিট করতো, এখন রিপিট করার হারটা একটু কমে এসেছে। তো তার জন্য কি করতে হবে, রিপিট করে, সেটা হচ্ছে টপিক রিপিট করে, যে এক টপিক থেকে বারবার কোশ্চেন দেয়। ওই এক টপিকের মধ্যে যে শুধু একটা কোশ্চেন আছে তা কিন্তু না, এক টপিকের মধ্যে হাজার হাজার কোশ্চেন থাকতে পারে। তো সেইগুলা তোমরা পড়বা। হাজার হাজার বললাম, হাজার হাজার আসে না, সরি। যাই হোক, তো কি করবা, ফার্স্টলি কোশ্চেন অ্যানালাইসিস করবা। কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলে চান্স পাওয়াটা অ্যাটলিস্ট 60% আমার সহজ হয়ে যাবে। বাকি 40% তুমি একটু এফোর্ট দিবা। যারা হচ্ছে আগে পড়ো নাই তারা দৈনিক 12 থেকে 13 ঘন্টা পড়ার চেষ্টা করবা। যারা আগে পড়ছো তারা কিন্তু দৈনিক 5-6 ঘন্টা পড়লে এনাফ আমার মনে হয়। আর তোমরা যারা মেডিকেলের জন্য পড়ছো তারা হচ্ছে একটু তোমরা ফিজিক্সের ম্যাথগুলোতে একটু টাইম দিবা, একটু কেমিস্ট্রির ম্যাথগুলোতে টাইম দিবা। আর বায়োলজি তো তোমরা পারো। ও হ্যাঁ, আমি আরেকটা কোশ্চেনের মুখোমুখি হয়েছি, সেটা হচ্ছে আপু বায়োলজি দাগাবো নাকি ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো। দেখো, তোমরা যারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছিলে তারা চাইলে কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দাগাতে পারো। কেন বলছি, কারণ দেখো ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে তুমি সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবা। অ্যাট ফার্স্ট সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবা, সেখানে তোমার চান্স পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু তোমার আরও বেড়ে যাবে, তাই না? কারণ আমি বেশি সাবজেক্ট চয়েস দিতে পারছি। কিন্তু যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো তাদেরকে আমি বলবো যে ম্যাথ দেখানোর কোনো দরকার নেই, তোমরা সোজাসুজি শুধুমাত্র অনলি বায়োলজি যে পার্টটা আছে সেটা দেখাবা। আর যারা হচ্ছে বায়োলজি পারো না, বায়োলজিতে একটু দুর্বল আছো, তারা কি করবা, তারা হচ্ছে ম্যাথ দেখাবা, অনলি ম্যাথ দেখাবা। তো আমার কি গেল, যে ম্যাথ, শুধু ম্যাথ, ম্যাথ প্লাস বায়োলজি অথবা শুধু বায়োলজি। তো মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে তারা কি করবা, তারা অনলি বায়োলজি দাগাবা। যারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছো তারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাতে পারো, অথবা তোমার যদি বায়োলজিতে প্রবলেম থাকে তাহলে তুমি ম্যাথ দেখাতে পারো। এখন আসে কাটমার্ক। কাটমার্কটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আগে তো মনে করো 4টা শিফটে পরীক্ষা হইতো, কোনো শিফটে দেখা যাইতো যে একটু হচ্ছে সহজ কোশ্চেন করতো, কোনোটাতে কঠিন কোশ্চেন করতো, এজন্য এক একটা শিফটে এক একটা কাটমার্ক হইতো। কিন্তু এখন কিন্তু তোমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে জাস্ট একটা শিফটে পরীক্ষা হবে। তো একটা শিফটে পরীক্ষা হলে কি কোশ্চেন সহজ কঠিনের কোনো ব্যাপার থাকে না, যা হবে সবার জন্য হবে। এখন আসো, যদি তোমরা শুধু বায়োলজি দেখাও তাহলে তোমাদের কাটমার্কটা একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে অ্যারাউন্ড 70-এর কাছাকাছি পাইলে তুমি একদম সেফ থাকতে পারবা। 65 থেকে 70-এর মধ্যে থাকলে তুমি সেফ থাকতে পারবা। আর যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি বা শুধু ম্যাথ দেখাও তাহলে দেখা যাবে যে তুমি 60 থেকে 65-এর মধ্যে থাকলে মোটামুটি একটা সিট কনফার্ম করতে পারবা। আমি কিন্তু সর্বনিম্নের কথা বলছি, যে সর্বনিম্ন কত পেলে তুমি চান্স পেতে পারো, একটা সাবজেক্ট পেতে পারো। তো এটা হচ্ছে কথা। তারপরে আসো, কিছু কোশ্চেন পেয়েছিলাম। আচ্ছা, তারপরে আমার প্রশ্ন আসে যে আপু আমি শিওর হয়ে কয়টা দাগাবো বা কনফিউশনে কী কী দাগাবো, অর্থাৎ আমি কিভাবে কোশ্চেনটা মার্ক করব, কোশ্চেন দাগাবো, কতগুলো কোশ্চেন দাগাবো। তো সেটা নিয়ে যদি আসে তাহলে আমি বলি যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু 80টা কোশ্চেন থাকে। 80টা কোশ্চেনে 100 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 1.25 মার্কস। আর হচ্ছে যদি তোমার 1.25 মার্কস, তো হ্যাঁ 1.25 মার্কস। আর যদি তুমি নেগেটিভ একটা না পারো আর কি, একটা ভুল যায়, তাহলে তার জন্য 0.25। অর্থাৎ যদি তুমি 5টা ভুল করো তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা যাচ্ছে। তো এটা কিন্তু একটা সুবিধা আমার বলতে পারো অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায়। তো তার জন্য তুমি কি করতে পারো, যে তুমি হচ্ছে 70টা মতো দাগাইতে পারো। 70টা মতো যদি তুমি দাগাও তাহলে দেখা যাবে যে তুমি যদি 10টা তুমি ভুলও দাগাও তাহলেও কিন্তু তোমার সেখানে 10-এর মধ্যে 2 মার্ক এক্সট্রাভাবে কাটা যাবে। তো সেখান থেকে তোমার চান্স পাওয়ার সুযোগ অনেকটা বেড়ে যাবে। তার জন্য কি করতে হবে, 70 থেকে 75টা আমার দাগাতে হবে। তারপরে আমি যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে আপু আমি কি রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা করে কোনো কোচিং করব। তো আমি বলতে চাই যে আমি কিন্তু আলাদা করে কোনো কোচিং করিনি।
আমি তো কোনো ভার্সিটির জন্যই কোচিং করিনি। তো তোমরা যারা ভার্সিটির জন্য অলরেডি কোচিং করেছো তাদেরকে আমি বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আর আলাদাভাবে কোনো কোচিং করার প্রয়োজন নেই। তোমরা রাজশাহী ইউনিভার্সিটির কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। অনলাইনে দেখবা যে অনেক অনেক প্ল্যাটফর্ম হচ্ছে এক্সাম ব্যাচ চালু করবে। তো জাস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে জাস্ট তোমরা এক্সামগুলো দিবা। এক্সাম দিলে কি তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবা। এমনিতেও তো তোমরা সলভ করতেছো বিগত 10 বছরের কোশ্চেন, সেখান থেকে একটা ধারণা পাচ্ছ। তারপরে হচ্ছে কোশ্চেনের যদি এক্সাম দেওয়ার কি সেখান থেকে ধারণা পাচ্ছ, তাহলে তোমাদের আলাদাভাবে কোচিং করার প্রয়োজন নেই। এখন আসো যারা মেডিকেল কোচিং করছিল তারা চাইলে একটা ছোটোখাটো জায়গায় ভর্তি হয়ে যেতে পারো যদি তোমাদের মনে হয়। আর যদি না হতে চাও তাহলে আমি বলবো যে তোমরা কোশ্চেন সলভ করবা, মূল বই পড়বা, ঠিক যেভাবে মেডিকেলের জন্য পড়ছো। কারণ আমি তো আগে বললামই যে রাজশাহী ইউনিভার্সিটি অনেকটা মেডিকেল টাইপেরই কোশ্চেন করে। তো আমার মনে হয় যে কোশ্চেনের আনসার করার জন্য তোমার জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হলেই ইনাফ, তোমাকে আলাদাভাবে কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছো যে আমি কোথায় এক্সাম দিতাম আর কি, প্র্যাকটিস করতাম, প্র্যাকটিসের জন্য কোথায় এক্সাম দিতাম। তো এটা তো অনেক বছর আগের কথা, আমার জাস্ট প্ল্যাটফর্মের কথা মনে নাই, বাট খুবই একটা অতটা পরিচিত ছিল না ওই প্ল্যাটফর্মটা। আমি ওইখানে নর্মালি ভর্তি হয়েছিলাম। অনেকে ওই সময় দেখবা যে অ্যাডমিশনের টাইমে অনেকে হচ্ছে অনেক ধরনের এক্সাম ব্যাচ চালু করে, তো সেখান থেকে আমি একটাই ভর্তি হয়ে গিয়েছিলাম, তো সেটাই এক্সাম দিয়েছিলাম। আর কোশ্চেন আসে যে হচ্ছে আপু রাজশাহীতে টিউশন কেমন। আচ্ছা, এটা যদি বলি রাজশাহীতে টিউশনের পরিমাণ খুবই কম, কারণ এখানে মেডিকেল আছে, রুয়েট আছে। তো ওইখানে দেখা যায় যে স্টুডেন্টগুলো চলে যায় রাজশাহী ইউনিভার্সিটির জন্য, আর ওইভাবে থাকে না। তবে যদি তোমরা একটু খুঁজো ভালোভাবে, বিশেষ করে যারা ছেলে মানুষ আছো তাদের একটু টিউশনের পরিমাণটা বেশিই থাকে, কারণ দেখা যায় যে তাদের সিনিয়রদের সাথে অনেক বেশি সম্পর্ক ভালো থাকে, তো সেখান থেকে টিউশন পেতে পারো। আর আমি একটা টিউশন করাই যেটা আমি নিজেই পেয়েছি আর কি, কারোর রেফারেন্সে না, কিছুই না। তো এই তো টিউশনের ব্যাপার তো এটাই গেল। তারপরে দেখি আর কি কি কোশ্চেন আছে। আচ্ছা, আমি আর কোথায় কোথায় এক্সাম দিয়েছিলাম সেটা অনেকে জিজ্ঞাসা করছো। তো আমি জাস্ট মেডিকেলে দিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছিলাম, জাহাঙ্গীরনগর আর গুচ্ছ দিয়েছিলাম, আর কোথাও দিইনি। ও হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে তো দিয়েছিলাম বললামই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তো সিরিয়াল আমার তো রিটার্ন খাতায় দেখেনি। তো আমার জাহাঙ্গীরনগরে হয়েছিল আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছিল। তো তার মধ্যে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতেই ভর্তি হয়ে গেছিলাম। তো এটা কোন কোন বই আমি পড়েছিলাম সেটা তো আমি আগেই বললাম যে কোন কোন বই আমি পড়েছিলাম। আমি মূল বই পড়েছিলাম, ইসাক স্যারের বই পড়েছিলাম ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য পড়েছিলাম হাজারিন আক্তারের বই, আর বায়োলজির জন্য পড়েছিলাম গাজী আজমল আর হাসান, এই দুইজনের বই। আর হচ্ছে কোশ্চেন সলভের জন্য পড়েছিলাম হচ্ছে জয়কলি আর কি, এই তো এগুলোই পড়েছিলাম, আর কিছু পড়ি না। কত ঘন্টা পড়েছিলাম? আমি তো পড়েছিলাম মনে করো 10 থেকে 12 ঘন্টা, কারণ আমি যেহেতু মেডিকেলে প্রিপারেশান নিয়েছিলাম সেজন্য আমার একটু বেশি কষ্ট করতে হয়েছিল। তো 10 থেকে 12 ঘন্টা আমি পড়েছিলাম, বা তার থেকে কমও পড়তে পারি, সবসময় তো 10 থেকে 12 ঘন্টা পড়া সম্ভব হয় না। তো তোমরা যারা বললামই তো যে যাদের আগে থেকে বেসিক ক্লিয়ার প্রিপারেশান অলরেডি হয়ে আছে তারা 5-6 ঘন্টা পড়লে ইনাফ, যাদের নাই তারা 10 থেকে 12 ঘন্টা এখন এই লাস্ট সময় পড়তেই হবে। এইগুলো ছিল আমার রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট নিয়ে যত প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে যত প্রশ্ন, তত সবগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে যে কমেন্টগুলো আসছিলো প্লাস আরও যেই কমেন্টগুলো আসছিলো সেগুলোর আমি রিপ্লাই করার চেষ্টা করেছি, তো সেগুলো আর অ্যান্সার দিলাম না। তবে আজকের ভিডিওতে আমি একটা কথা বলি যে একজন বলেছিল, যেটা আমি গত ভিডিওতে বলেছি, যে রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে 3rd ক্লাস ইউনিভার্সিটি। তো আমি সেখানে বলেছিলাম যে হচ্ছে কোনো ইউনিভার্সিটিকে অসম্মান করা উচিত না। তো আমি আবারই বলবো যে রাজশাহী হোক, ঢাকা হোক বা জাহাঙ্গীরনগর হোক, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক বা জাতীয় ইউনিভার্সিটি হোক, কোনো কিছুকেই কিন্তু আমরা অবহেলা করতে পারি না। আমরা যদি ঠিকমতো পড়ি, যে কোনো জায়গা থেকে আমরা ভালো একটা পজিশনে যেতে পারবো, আমরা বিসিএস ক্যাডার হতে পারবো, আমরা কোনো বড় একটা পদে চাকরি করতে পারবো। তো আমি কোন প্রতিষ্ঠানে পড়ছি সেটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না, আমি কতটুকু পড়ছি, নিজে কতটুকু পরিশ্রম করছি, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যে যেখানেই পড়তেছো নিজে পরিশ্রম করো, নিজের জায়গা থেকে চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আর কেউ হতাশ হয় না,
হতাশ হলে কিন্তু এখন একদমই চলবে না। এখন সময় খুবই কম। এখন তোমার মনোবলটা ধরে রাখতে হবে, তোমার মাইন্ডটা স্ট্রং রাখতে হবে যে আমিও পারবো। আর কেউ যদি আমাকে আজে বাজে কথা শোনায়, যাই কথা শোনাক, আমি সেগুলো চোখ কান বুঝে সহ্য করে নেব। আমি তাদেরকে দেখিয়ে দিব যে না, আমিও পারি, আমাকেও পারতে হবে। এটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা, প্লাস ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে, অনেক ইনফরমেশন তোমরা জানতে পারছো। আরও যদি কিছু জানার থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট আবার কোনো ভিডিওতে সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।